তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের অঙ্ক করার সময় তোমাদেরকে সব সময় খেয়াল করতে হবে, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের অঙ্ক করার সময় যদি আমাদের প্রশ্নের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে সাধারণ শেয়ার মূলধন এবং শেয়ার মূলধনের সংখ্যা আর 12% ডেট ক্যাপিটাল, যে ডেট ক্যাপিটাল দেওয়া আছে, যদি এই ডেট ক্যাপিটালটা দেওয়া থাকে তাহলে এই ডেট ক্যাপিটালের ভিতরে যে ইন্টারেস্টটা আছে আর এই কমন স্টকের মধ্যে যে নাম্বার অফ শেয়ারটা রয়েছে, এই দুইটা আইটেমের সকল অল্টারনেটিভের জন্য কমন থাকবে। এখানে যে আরো 4টা অল্টারনেটিভ রয়েছে, প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য এই দুটো ক্যালকুলেশনটা কমন থাকবে। তাই আমি একটা কথা বলছি যে যদি তুমি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের অঙ্কটা করতে যাও তাহলে সর্বপ্রথম তুমি দেখবা প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি কি আছে। যদি এই দুটো আইটেম থাকে, এই যে দুটো আইটেম আমি মার্ক করে রাখলাম, যদি এই দুটো আইটেম থাকে, একটা হচ্ছে কমন স্টক আর একটা হচ্ছে ডেট ক্যাপিটাল, তাহলে এই কমন স্টক আর ডেট ক্যাপিটাল এই দুটো আইটেমের জন্য আমাদের দুটো ওয়ার্কিং কিন্তু আগে করতে হবে। আমরা সেই কাজটাই এখন করছি। প্রথম ওয়ার্কিং করছি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স। কিভাবে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করব সেটা এখন আমরা এখানে দেখব। আর ইন্টারেস্ট এক্সপেন্সটা বের করার জন্য আমাদের এখানে একটা টেবিল আমরা টানছি। দেখো আমাদের টোটাল অল্টারনেটিভ কয়টা ছিল, আমাদের অল্টারনেটিভ ছিল কিন্তু ওখানে ডি পর্যন্ত 4টা, তাহলে পার্টিকুলারস এর জন্য হবে একটা ঘর আর ওইদিকে হবে 4টা ঘর, তার মানে টোটাল 5টা ঘর হবে আমাদের। তাহলে পার্টিকুলারস এর জন্য একটা ঘর আর 4টা অল্টারনেটিভের জন্য 4টা ঘর। এইভাবে আমরা একটা ওয়ার্কিং করে পার্টিকুলারস আর অল্টারনেটিভ হচ্ছে এ, বি, অল্টারনেটিভ সি আর অল্টারনেটিভ ডি। এই 4টা অল্টারনেটিভ আমাদের এই অঙ্কটার মধ্যে রয়েছে। আমরা এই 4টা অল্টারনেটিভ এখানে লিখে দিলাম। এটা হচ্ছে একটা ওয়ার্কিং। আমাদেরকে আরেকটা ওয়ার্কিং করতে হবে। এখানে তোমাদের অল্প একটু জায়গা রাখো, আমার তো ঘরগুলো বড় করা যাবে, সেজন্য আমি একটু গ্যাপ দিয়ে এই ঘরটা টানছি। আমি দুটো ঘর একসঙ্গে টেনে নিচ্ছি। আরেকটা ওয়ার্কিং আমাকে করতে হবে বি, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন শেয়ার বা নাম্বার অফ ইকুইটি শেয়ার। ওনারা যেটা বলছে কমন স্টক বলছে, তাহলে কমন স্টক, তাহলে ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন স্টক, তাহলে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এক্সপেন্স আর ক্যালকুলেশন অফ নাম্বার অফ কমন স্টক। এই দুইটা জিনিস আমরা ওয়ার্কিং করব সবার আগে। এই দুটো জিনিস ওয়ার্কিং করে নিতে পারলেই তাহলে আর তোমার এই আর্নিং পার শেয়ার বের করতে কোনো কষ্ট হবে না। এই অঙ্কে কিন্তু আমাদের কাজই হচ্ছে এটা। দেখো যে ওনারা প্রশ্নের মধ্যে প্রশ্ন করেছে দ্য এক্সপেক্টেড আর্নিং বিফোর ইবিআইটি যদি 8 লাখ টাকা হয়, কর্পোরেট ট্যাক্স রেট যদি 40% হয়, তাহলে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার ইপিএস আন্ডার ডিফারেন্ট মেথডস অফ ফাইন্যান্সিং। প্রত্যেকটা ফাইন্যান্সিং এর জন্য তোমাকে আর্নিং পার শেয়ার বের করতে হবে, অর্থাৎ ইপিএস বের করতে হবে। আরো একটা প্রশ্ন করেছে হুইচ অল্টারনেটিভ দ্য জাইমা জেইন লিমিটেড সিলেক্ট, আর এর মধ্যে জাইমা জেইন কোন অল্টারনেটিভটা গ্রহণ করবে সেটাও তোমাকে বের করতে বলছে, এই দুটো প্রশ্ন ওনারা করেছে লাস্টে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য আর্নিংস পার শেয়ার ইপিএস আন্ডার ডিফারেন্ট মেথডস অফ ফাইন্যান্সিং। প্রত্যেকটার জন্য আর্নিং পার শেয়ার বের করতে হবে। আর হুইচ অল্টারনেটিভ শুড জাইমা জেইনস লিমিটেড সিলেক্ট, আর এর মধ্যে কোনটাকে তারা গ্রহণ করবে। তো এই দুটো প্রশ্নের জবাব তুমি দিতে পারবে যদি তুমি আগে ইন্টারেস্টটা আর কমন স্টকটা, নাম্বার অফ কমন স্টকটা তুমি যদি বের করে নিতে পারো। তো তোমাদের কি ঘর বাড়ি সবার টানা হয়ে গেছে? জি স্যার। তিথি, তুমি কি আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করছো? জি স্যার।
নাকি তুমি আমাকে অঙ্ক করতে দিয়ে তুমি আরেকজনের সঙ্গে বসে গল্প করতেছো? না স্যার, আমি অঙ্ক করতেছি তো। তোমার পাশে কে বসে আছে? আমি দেখতেছি ওই যে কে যেন বসে আছে। হ্যাঁ স্যার, আমার পাশে কেউই নাই। কেউ নাই না? ঠিক আছে, না স্যার। তাহলে চলো আমরা শুরুতেই আমরা যখন ইন্টারেস্টটা বের করব প্রথমে আমরা লিখব প্রেজেন্ট ইন্টারেস্ট। প্রেজেন্ট ইন্টারেস্ট, তোমাদের একটা চিন্তা আসতে পারে প্রেজেন্ট ইন্টারেস্ট আবার কি? প্রেজেন্ট ইন্টারেস্টটা হলো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যে ইন্টারেস্ট আমাদের ছিল, প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমাদের যে ইন্টারেস্টটা ছিল, তোমরা দেখো তো এই যে প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারটার মধ্যে যে আমাদের 10 লক্ষ টাকার ডেট ক্যাপিটাল ছিল, তার উপর 12% যে ডেট রয়েছে, তাহলে কি এটার উপর 12% সুদ ধরতে হবে না? কণিকা, 12% সুদ ধরলে সুদের পরিমাণটা কত হয়? কণিকা, সুদের পরিমাণটা কত হয়? স্যার 10 লাখের উপর না 12%, 1,20,000। হুম, এই 1,20,000 টাকাটা এই এ বি সি ডি এই চারটা অল্টারনেটিভের জন্য কিন্তু আলাদা করে দেওয়া নাই, এটা প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে ছিল। তাই এই 1,20,000 টাকাটা সকল অল্টারনেটিভের জন্য কমন হয়ে যাবে, অর্থাৎ সকল অল্টারনেটিভের মধ্যে কিন্তু এটা বসবে। তাহলে আমরা এখন 1,20,000 টাকা লিখে দিব। তুমি যেভাবে অর্থ সংগ্রহ করো না কেন, এই 1,20,000 টাকা তোমাকে ইন্টারেস্ট এখন দিতেই হবে। এই 1,20,000 টাকা ইন্টারেস্ট তোমাকে এখন দিতেই হবে। এই 1,20,000 টাকা ইন্টারেস্ট আমি সবার ঘরে লিখে দিলাম। এরপরে আমি এখন এর সঙ্গে অ্যাড করে দেব অ্যাড নিউ ইন্টারেস্ট। প্রেজেন্ট ইন্টারেস্টের সঙ্গে আমরা নিউ ইন্টারেস্টটা যোগ করছি। এখন শুনে নাও এই নিউ ইন্টারেস্টটা মানে কি? এই নিউ ইন্টারেস্ট মানে হলো প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে যে 30 লক্ষ টাকা আমাদের ছিল, এই 30 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে আমরা একবার ঋণ নিছিলাম, সেই ঋণের উপর সুদ আমরা এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের দ্য কোম্পানি ইজ প্ল্যানিং, কোম্পানি প্ল্যান করছে টু এক্সপ্যান্ড ইটস ক্যাপাসিটি, তার ক্যাপাসিটিটা সে বাড়াবে। দ্যাট উইল রিকোয়ার এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 12 লাখ, যেখানে তার অতিরিক্ত আরো 12 লক্ষ টাকা প্রয়োজন। এখন এই 12 লক্ষ টাকা অতিরিক্ত সংগ্রহ করতে গিয়ে যদি তারা কখনো ঋণ নেয়, তাহলে এইটার উপর তাদেরকে নতুন করে আবার সুদ দেওয়া লাগবে, সেটাকে আমরা নিউ ইন্টারেস্ট বলছি। তো এখন দেখি তো এ নাম্বারে আমাদেরকে ঋণ নিচ্ছি কিনা। হ্যাঁ, নিচ্ছি। দেখো এই যে এ নাম্বারে অল্টারনেটিভে বলছে আমরা ইস্যুইং 10% ডিবেঞ্চার, তার মানে এই 12 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে আমরা ডিবেঞ্চার ইস্যু করব, যার উপরে সুদ দিতে হবে 10%। তাহলে কণিকা, 12 লক্ষ টাকার উপরে 10% সুদ ধরলে আমাদের সুদের পরিমাণটা কত হয়? তাহলে নতুন করে 1,20,000 টাকা আমাদের আবার ইন্টারেস্ট হবে। তাহলে নিউ ইন্টারেস্ট এক এ নাম্বার অল্টারনেটিভে নতুন করে আসবে 1,20,000। কণিকা, তুমি কি 1,20,000 বের করা বুঝছো? জি স্যার। সুস্মিতা তো রিলেটিভ মারা গেছে, আর তিথি তুমি কি 1,20,000 বের করাটা বুঝছো? জি স্যার। জানবি তোমার মাথার মধ্যে কি এটা ঢুকে নাকি মাথার উপর দিয়ে জি যায়? স্যার। নাকি না মাথার উপর স্যার, দিয়ে যায়? ঢুকে? আচ্ছা, এবার দেখো তো 2 নাম্বার অল্টারনেটিভ বি নাম্বারে কিন্তু আমরা ওই 12 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছিলাম, ওই যে ওরা বলে দিয়েছে, বুঝছো? বি নাম্বারে যেহেতু প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছি, তাহলে কি বি নাম্বারের জন্য কোনো নতুন ইন্টারেস্ট হবে? না স্যার। এই বি নাম্বারের জন্য কি তাহলে নতুন কোনো ইন্টারেস্ট হবে না? সি নাম্বারে দেখো আমরা কমন শেয়ার ইস্যু করেছি, ওই 12 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য আমরা যদি কমন শেয়ার ইস্যু করি, তাহলে কি সি নাম্বারের জন্য নতুন করে কোনো ইন্টারেস্ট হবে? হবে না। হবে না। তিথি, তুমি কি আমার এই কথাগুলো বোঝো? স্যার বুঝতেছি। তার মানে হচ্ছে আমার ওই 12 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে আমি নতুন করে যদি ঋণ নেই, তাহলে আমাদের নতুন ইন্টারেস্ট দিতে হবে। যদি ঋণ না নেই, হ্যাঁ, তাহলে নতুন সুদ দিতে হবে। তাহলে হবে না। এক নম্বরে আমি 10% ডিবেঞ্চার ইস্যু করে ওই 12 লাখ টাকা সংগ্রহ করতে চেয়েছি, তাই আমি এক নম্বরে অতিরিক্ত সুদ দিয়ে দিয়েছি।
2 নম্বরে আমি প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছিলাম, তাই কোনো সুদ হবে না। 3 নম্বরে আমি শেয়ার ইস্যু করেছিলাম, তাই কোনো সুদ হবে না। আর 4 নম্বরে 50% বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। তার মানে 12 লাখের মধ্যে 6 লাখ টাকা আমরা ডিবেঞ্চার ইস্যু করে সংগ্রহ করব। এই তাহলে 6 লাখের উপর 10% 60,000 টাকা ইন্টারেস্ট হবে না নতুন? জি স্যার। তাহলে 6 লক্ষ টাকা আমরা অর্ধেক 50% মানে অর্ধেক। তাহলে 12 লাখের 50% মানে কি 6 লাখ না? তাহলে ওই 6 লক্ষ টাকা আমরা সংগ্রহ করব 10% ডিবেঞ্চার ইস্যু করে। তাহলে 6 লক্ষ টাকার উপর 10% ধরলে হবে 60,000। তাহলে 60,000 টাকা হবে আমাদের ইন্টারেস্ট, নতুন ইন্টারেস্ট, বুঝছে? তাহলে তো আমাদের আর কোনো ইন্টারেস্ট নাই। তাহলে এবার আমরা পেয়ে যাব টোটাল ইন্টারেস্ট। তাহলে টোটাল ইন্টারেস্ট আসবে এখানে 2,40,000। বি নাম্বারে আসবে 1,20,000। সি নাম্বারেও আসবে 1,20,000। আর ডি নাম্বারে আসবে 1,80,000। বলো তো তোমরা এই টোটাল ইন্টারেস্ট বের করাটা কি সবাই বুঝছো? তিথি তুমি কি এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে প্রথম ওয়ার্কিংটা চলে গেল, এবার চলো দ্বিতীয় ওয়ার্কিংটা করি। আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা হচ্ছে আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করব। নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করতে গিয়ে আমরা প্রথমে লিখে ফেলবো প্রেজেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার। নাকি নাম্বার অফ কমন শেয়ার, কি লিখছে ওনারা? নাম্বার অফ কমন স্টক। কমন শেয়ার। তাহলে প্রেজেন্ট নাম্বার অফ কমন স্টক। আচ্ছা, প্রেজেন্ট নাম্বার অফ কমন স্টক হচ্ছে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে যেটা ছিল। দেখো তো আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ওই যে কমন স্টক নামে 20 লক্ষ টাকার মধ্যে প্রতিটি 100 টাকা দামে শেয়ার আছে। তাহলে তোমরা 20 লক্ষকে 100 দিয়ে ভাগ করো। $20,000। তাহলে আমাদের প্রেজেন্ট নাম্বার অফ কমন স্টক কি 20,000 রয়েছে না? আর এই প্রেজেন্টটা সবার ঘরে বসবে না? জি স্যার। প্রেজেন্টটা কিন্তু সবসময় সবার ঘরে বসে। তিথি, একই রকম অঙ্ক যদি আরো একটা আসে সেটাও কি তুমি আমাকে করে দিতে বলবা? সেটাও কি তুমি আমাকে করে দিতে বলবা তিথি, যদি এরকম অঙ্ক আরেকটা আসে? জি স্যার, পারবো। আচ্ছা, এবার আমরা এর সঙ্গে অ্যাড করব নিউ নাম্বার অফ কমন স্টক। এখন নতুন নাম্বার অফ কমন স্টকটা কখন আসবে? ওই যে আমরা যে 12 লক্ষ টাকা সংগ্রহ করছিলাম নতুন করে যে 12 লক্ষ টাকা আমাদের দরকার, এই 12 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে যদি আমরা নতুন করে শেয়ার ইস্যু করি তাহলে নতুন করে নাম্বার অফ শেয়ার বাড়বে। আর যদি শেয়ার ইস্যু না করি তাহলে নাম্বার অফ শেয়ার বাড়বে না। ঠিক আছে না বলো তো? ঠিক আছে না? জি স্যার। তো এ নাম্বার দেখো, ইস্যুইং 10% ডিবেঞ্চার। তাহলে ওই 12 লক্ষ টাকা সংগ্রহ করতে গিয়ে এ নাম্বারে আমরা ডিবেঞ্চার ইস্যু করছি। এই ডিবেঞ্চার ইস্যু করলে কি নাম্বার অফ শেয়ার বাড়বে? জি স্যার, পারবে। বাড়বে? না স্যার। না স্যার। এই তিথি, ডিবেঞ্চার না ইস্যু স্যার, করলে এটা সুদ আমি হয়। ইন্টারেস্ট একটা করে হালাইছিলাম। ডিবেঞ্চার ইস্যু করলে সুদ হয়, নাম্বার অফ শেয়ার তো আর বাড়ে না। জি স্যার। আচ্ছা, বি নাম্বারে যদি প্রিফারেন্স শেয়ার ইস্যু করি তাহলে কি নাম্বার অফ শেয়ার বাড়বে? প্রিফারেন্স শেয়ার ইস্যু করলে কি নাম্বার অফ শেয়ার বাড়বে? জি নেই। কমন শেয়ার তো আর বাড়বে না, বাড়বে? না স্যার।
আর সি নাম্বারে আমরা পুরাটাই 100 টাকা দামে শেয়ার ইস্যু করছি, তাহলে এবার কিন্তু নাম্বার অফ শেয়ার বাড়বে। তাহলে 12 লক্ষকে তুমি 100 দিয়ে ভাগ করলে আমাদের নতুন করে শেয়ার আসবে 12,000। তারপরে সি নাম্বারে আমাদের 12,000 শেয়ার বাড়বে আরো। সি নাম্বার যদি আমি কমন শেয়ার ইস্যু করি তাহলে আমাদের আরো 12,000 শেয়ার বাড়বে, দেখছো? আর ডি নাম্বারে দেখো, ডি নাম্বারে বলছে 50% ডিবেঞ্চার ইস্যু করবো আর বাকি 50% কমন স্টক ইস্যু করবো। এই 12 লাখের 50% মানে 6 লাখ টাকার কমন স্টক ইস্যু করবো না আমরা? জি স্যার, 6,000 জি আছে। স্যার 6,000 কে স্যার 100 দ্বারা ভাগ করতে হবে না? 6,000 কে না, 6 লক্ষকে। 6 6 লাখকে। লক্ষকে 6 6 লক্ষকে লাখ। 100 দিয়ে ভাগ করলে 6,000 পাওয়া যাবে। তার মানে আমরা নতুন করে আরো 6,000 শেয়ার পাবো। আমি এই যে নিউ নাম্বার অফ কমন শেয়ার যেটা লিখলাম, যন্ত্রণায়, এদের যন্ত্রণায় কোনো কাম করা যায় না। নিউ নাম্বার অফ শেয়ার যেটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করলাম, এখন আমরা যোগ করলে টোটাল নাম্বার অফ কমন স্টক, টোটাল নাম্বার অফ কমন স্টক 20,000, এটাও 20,000, এটা 32,000, এটা 26,000। বলো এটা কি বের করা বুঝছো তোমরা? জি স্যার। এই দুটো ওয়ার্কিং করে নিয়ে এবার তুমি সুন্দর করে 4টা অল্টারনেটিভের জন্য আর্নিং পার শেয়ার বের করতে পারবে। এবার তোমাকে আর্নিং পার শেয়ার বের করতে হবে। আর এবার তুমি আর্নিং পার শেয়ার বের করার জন্য এটা কিন্তু ওয়ার্কিং নয়, এটা অঙ্কের জবাব। সেই জন্য তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার। ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, যেটাকে আমরা বলি ইপিএস। ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার যেটাকে আমরা বলি ইপিএস টা আমরা এখন বের করব। আচ্ছা তোমরা বলো তো, এ নাম্বার অল্টারনেটিভে আমাদের কি ছিল? এই পুরো ডিবেঞ্চারটাই বলছে না, পুরোটাই 12 লক্ষ টাকার পুরোটাই ডিবেঞ্চার ইস্যু করে সংগ্রহ করবো, দেখছো? বলছে না? তাহলে আমরা লিখে দিব ডেট ক্যাপিটাল টাকা 12 লাখ। এই বি নাম্বারে ওনারা বলেছে না প্রিফারেন্স শেয়ার নেবে 11%, তাহলে আমরা লিখবো 11%। প্রিফার্ড স্টক টাকা 12 লাখ। সি নাম্বার কি বলছে দেখো, এই সি নাম্বারে বলছে না ইস্যুইং কমন স্টক 100 টাকা পার শেয়ার, তাহলে আমরা লিখবো কমন শেয়ার টাকা 12 লাখ। আর ডি নাম্বারে বলছে 50% ডিবেঞ্চার, 50% ডিবেঞ্চার আর 50% কমন স্টক। তাহলে আমি বলবো ডেট ক্যাপিটাল 6 লাখ আর কমন স্টক
6 লাখ। এই হচ্ছে আমাদের আলোচনা। কমন শেয়ার 12 লাখ। আর এটা হলো এবার আমার টেবিল সাজানো হয়ে গেছে। দেখো তো তোমার টেবিলটা কি রেডি করা বুঝেছো? তোমাদের কি টেবিল টানা হয়ে গেছে? জি স্যার। জি স্যার। বলো তো সর্বপ্রথমে আমরা ইবিআইটি লিখি। জি স্যার। আমরা সর্বপ্রথমে লিখে দেবো ইবিআইটি। তোমরা চেয়ে দেখো আমাদের কোশ্চেনের মধ্যে ওনারা ইবিআইটি বলে দিয়েছে 8 লক্ষ টাকা। ওই যে ইবিআইটি 8 লক্ষ টাকা, ইবিআইটি 8 লক্ষ টাকা, দেখছো? ওনারা ইবিআইটি 8 লক্ষ টাকা বলছে। তাহলে সবার ঘরে আমরা ইবিআইটি 8 লক্ষ টাকা বসাই দেই। তিথি, জি স্যার। তুমি ভালো করে দেখো আমরা ইপিএস টা কিভাবে বের করছি, তুমি খুব ভালো করে দেখো। আচ্ছা। এইগুলো ওরা সবাই শিখে ফেলছে কারণ ওরা ক্লাসে ছিল। তুমি ছিলে না বলে শিখতে পারোনি, এখন একটু শিখে নাও। এই যে ইবিআইটি টা সবার আগে লিখলাম। এবার ইপিএস বের করতে হলে এখান থেকে লেস করতে হয় ইন্টারেস্ট, এখান থেকে লেস করতে হয় ইন্টারেস্ট। আর আমরা কিন্তু প্রত্যেকের ইন্টারেস্ট ক্যালকুলেশন করে বের করেছিলাম। দেখো প্রত্যেকের ইন্টারেস্ট কিন্তু আমরা ওই যে উপরে ক্যালকুলেশন করে বের করেছিলাম। এর ছিল 2,40,000, দেখছো? এর ছিল 2,40,000, 2,40,000 ছিল এর, 1,20,000 ছিল বি এর, 1,20,000 ছিল সি এর, আর 1,80,000 ছিল ডি এর। এই জিনিসটা কি তোমরা বুঝছো? জি স্যার। জি স্যার। ইন্টারেস্ট থেকে যদি আমি ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিয়ে দেই, তাহলে এখন আমি পেয়ে যাব ইবিটি। তাহলে দেখো তো আমাদের ইবিটিটা কত আসে। আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটিটা কত কত আসে দেখো তো। প্রথমটা হবে হচ্ছে 5,60,000, তারপরটা হবে কত 5,80,000, নাকি 6 লাখ। 6,80,000? 6,80,000। 6,80,000। এর পরেরটাও 6,80,000, আর এর পরেরটা কত 6,20,000। জি স্যার। 6,20,000 রেগুলার ক্লাসে থাকলে পড়াশোনা করতেও মজা লাগে, করাইতেও মজা লাগে। এই কণিকা, ইবিটির পরে কি করব তাও স্যার ট্যাক্স থাকলে ট্যাক্স বাদ দিব। আছে না? দেখো আমাদের ট্যাক্স রয়েছে এই অঙ্কটার মধ্যে।
40%, ওই যে প্রশ্নের মধ্যে ট্যাক্স রেট 40% পাইছো, ট্যাক্স রেট 40% পাইছো, তাহলে আমাদেরকে ট্যাক্স জি ধরতে স্যার। বলছে কত পার্সেন্ট? 40%। কণিকা দেখছো ট্যাক্স রেট 40% যে প্রশ্নের মধ্যে দেয়া ছিল, দেখছো নাকি আমি বানায় বানায় জি ধরতেছি? স্যার। আমি কি বানায় বানায় ধরতেছি? না স্যার। 40%। তাহলে 5,60,000 এর 40% ক্যালকুলেটরে বাইর করো। 2,24,000। 2,24,000। 6,80,000 এর 40% বের করো। 2,72,000। 2,72,000। 6,80,000 এর উপর বের করো। একই হবে না 2,72,000? জি স্যার। হ্যাঁ স্যার, এটা তো সেমই হবে। আর এবারের পরেরটা তা তো কও না, জবান তো বন্ধ করে বয়ে আসছো আপ করে। 2,48,000। 2,48,000। আমরা শেষেটা করতেছি, মাঝখানেটা বাদ। এটা হবে 2,48,000। আচ্ছা, এটা যদি এখন আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো? আমরা এবার ইএটি পাবো। ইএটি। তাহলে এবার আমরা পেয়ে যাব ইএটি। দেখো তো ইএটিটা কত কত আসে। প্রথমটা কত আসে? 3,36,000। তারপরেরটা কত আসে? 4,08,000। জি স্যার। তারপরেরটাও 4,08,000। এরপরে 3,72,000। এরপরেটা 3,72,000। তো এটাকে আমরা বলবো ইএটি। তোমাদের খেয়াল আছে আমরা ইএটির পরে কি করব? ইএটির পরে কি করব? লেস করব প্রিফারেন্স ডিভিডেন্ড। প্রিফারেন্স ডিভিডেন্ড যেখানে থাকবে খালি সেখানে